আজ আমরা এই ক্লাসে আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের যে তৃতীয়তম ইউনিটটি চালু করা হয়েছিল, আজকে তার দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট 2-তে আমরা কি জানবো। এই পার্ট 2-তে আমাদের জানতে হবে বংশগতি সম্বন্ধে। ভালো করে জানতে হলে আমাদের কিন্তু কিছু শব্দের সঙ্গে পরিচিতি লাভ করতে হবে, নয়তো আমরা বংশগতি সম্বন্ধে কোনো কিছু বুঝতে পারবো না। তাহলে বংশগতি সম্বন্ধে ভালো করে জানতে হলে যে সমস্ত শব্দগুলি আমাদেরকে আগে জানতে হবে, সেইগুলো আগে একটু দেখে নিই। আমরা সময় বাঁচানোর সুবিধার্থে ওই সমস্ত নামগুলিকে আমরা আগে তুলে নেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আই হোপ এভরিবডি ইজ ওয়েল। হাই, দিস ইজ সুশান্ত অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি রো। প্রথম যে আমরা শব্দের সঙ্গে পরিচিতি লাভ করব সেটি হচ্ছে জিন। জিন তোমরা ক্রোমোজোম পড়তে গিয়ে বা ডিএনএ পড়তে গিয়ে দেখেছো জিন অংশটা। তাহলে দেখো এই জিন কিন্তু আলিফ লায়লার যে আলাদিনের আশ্চর্য প্রদীপের কিন্তু জিন নয়। ওই জিন প্রদীপ ঘষলে কি হতো, বেরিয়ে আসতো। কিন্তু ওই জিনের কাজ কি, যা চাইতাম তা পেতাম, যা চাওয়া হবে ওই জিন দেবে। কিন্তু এই জিনের কাজ কি, এই জিন কিন্তু যা চাইবে তা দিতে পারবে না। এই জিন কি করবে, পিতামাতার কাছে যা আছে তা কিন্তু তার পরবর্তী সন্তান সন্ততিদের মধ্যে কিন্তু ওই বৈশিষ্ট্যগুলি দেবে। তাহলে এই জিনটা কি, এই জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। তাহলে এই জিনকে কি বলা হচ্ছে, জিনকে বলা হচ্ছে কি বংশগতির ধারক ও বাহক। অর্থাৎ ধারক আর বাহক বলা হচ্ছে কেন, এই জিন কি করে, পিতামাতা যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যাবলী, ওই বৈশিষ্ট্যগুলি কি করবে, পরবর্তী প্রজন্মে ওই বৈশিষ্ট্যগুলিকে কিন্তু পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করবে। এটাই হচ্ছে জিনের মূল কাজ। তাহলে দেখো, কিন্তু আমরা আলাদিনের আশ্চর্য প্রদীপে যে জিনটি ছিল, ওই জিন কি করেছিল, তুমি ওই জিনকে যা চাইবে তা দেবে। কিন্তু এই জিন কিন্তু যা চাইবে তা দিতে পারবে না। কি দেবে তাহলে, পিতামাতার যে সমস্ত বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলি কি করবে, পরবর্তী প্রজন্মে কিন্তু সঞ্চারিত করবে। এটাই যে জিনের মূল কাজ। এই জিন কথাটি যেহেতু আমরা বংশগতির মধ্যে জানছি, এই বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। যারা প্রিভিয়াস ক্লাস করেছো তারা ভালো করে বুঝতে পারবে। যারা বংশগতির পার্ট 1 অর্থাৎ প্রথম পর্বটা দেখোনি, তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক ও আই বাটনে ওই ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, পারলে ওই ভিডিওটি দেখে আসতে পারো। তাহলে দেখো, বংশগতির জনক কে ছিল, গ্রেগর জোহান মেন্ডেল। এই মেন্ডেল তিনি কিন্তু এই জিন নামকরণটি করেননি। জিন নামকরণটি কে করেছিলেন, বিজ্ঞানী জোহান সেন কিন্তু এই জিন নামকরণটি প্রথম করেন। জোহান সেন কিন্তু জিন কথাটি প্রথম প্রবর্তন করেন। কিন্তু এই যে আমরা জিন বলছি, কিন্তু বিজ্ঞানী মেন্ডেল পরবর্তীকালে জানলাম, কিন্তু প্রথম কিন্তু তিনি বিজ্ঞানী ছিলেন না। যারা প্রিভিয়াস ক্লাসগুলো করোনি তারা দেখে আসতে পারো। ওই বিজ্ঞানী মেন্ডেল কিন্তু এই জিন কথাটি বলেননি। তিনি কিন্তু জিন কথাটিকে তিনি ফ্যাক্টর বলেছিলেন, ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন জিন কথাটিকে। তাহলে গ্রেগর জোহান মেন্ডেল ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন। তারপরে আমরা যে পার্টটিতে চলে যাব সেটি হচ্ছে কি, বৈশিষ্ট্য, প্রলক্ষণ বা ট্রেট। এবার দেখি বৈশিষ্ট্য কি। দেখো, আমরা বিজ্ঞানী মেন্ডেল যেহেতু তিনি মোটর গাছের উপর পরীক্ষা করেছিল, তাই আমরা বেশিরভাগ উদাহরণগুলো মোটর গাছ দিয়ে দেখার চেষ্টা করব। তাহলে তিনি কি করেছিল, একটি মোটর গাছ নিয়েছিল। এই মোটর গাছের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, কিসের বৈশিষ্ট্য থাকতে পারে, সেটি হচ্ছে কি, কাণ্ড কেমন, তারপর বীজগুলো কেমন, এইগুলো বৈশিষ্ট্য। তাহলে দেখো, এই বৈশিষ্ট্য তো দেখতে পেলাম, এই বৈশিষ্ট্য থাকছে। এই বৈশিষ্ট্যের প্রলক্ষণগুলো কি, এই জীবদেহের বা মোটর গাছের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, একাধিক বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেই বৈশিষ্ট্যর আবার বিভিন্ন ধরনের কাণ্ড, বীজ, তার পত্র কেমন, এই প্রত্যেকটি বৈশিষ্ট্য আবার বিভিন্ন ধরনের রূপ থাকে। যেমন দেখো, কাণ্ডগুলো কেমন হতে পারে, কাণ্ডগুলি দীর্ঘ হতে পারে, দীর্ঘ আকৃতির হতে পারে, বা বেঁটে আকৃতির হতে পারে, অর্থাৎ লম্বা বা বেঁটে আকৃতির হতে পারে। আবার বীজগুলি কেমন হতে পারে, গোলাকার হতে পারে, আবার বীজগুলি কুঞ্চিত হতে পারে। তাহলে দেখো, এই যে ভিন্ন ধর্মিতা, এই এক একটিকে কিন্তু প্রলক্ষণ বা ট্রেট বলা হচ্ছে। ইংলিশে যাকে ট্রেট বলছি বা প্রলক্ষণ বলা হচ্ছে। এই প্রলক্ষণ বা এগুলো কিভাবে, আমরা একটা উদাহরণে যদি আসি, তাহলে দেখো, মোটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য ধরো লম্বা, এই লম্বাটাকে আমরা বড় হাতের টি লিখছি, দুটো টি লিখছি, আর বেটেটাকে কি লিখবো, ছোট হাতের দুটো টি। তাহলে দেখো, এটাও কিন্তু তাহলে কি দেখতে পেলাম, এটা তাদের কি, প্রলক্ষণ। এগুলো আমরা পরে আসবো যদিও একটু। এই লম্বা আর বেটে কিন্তু একটি বৈশিষ্ট্যের অন্তর্গত দুটো কিন্তু প্রলক্ষণ।
এই লম্বা আর বেটে এটা কাণ্ডের বৈশিষ্ট্য দুটো প্রলক্ষণ বা দুটো ট্রেইট হচ্ছে লম্বা আর বেটে। এরপর আমরা দেখে নেব লোকাস। এই লোকাস বলতে আমরা কি বুঝি? তোমরা একটু আগে জিনগুলো দেখলে, জিন, এই জিনগুলো যখন একটি নির্দিষ্ট জিন একটি ক্রোমোজোমের উপর একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে, তাহলে দেখো, ধরো এটা ক্রোমোজোম ধরলাম, এই ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে কিন্তু ওই জিনটা অবস্থান করে। ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে এক জিনগুলি অবস্থান করে, ওই নির্দিষ্ট স্থানটিকে আমরা বলবো লোকাস। তাহলে দেখো, ধরো এটি একটি ক্রোমোজোমের মধ্যে এ একটা জিন আছে আর বি একটা জিন আছে, এই এ জিন আর বি জিনের ওই নির্দিষ্ট স্থানটিকে কি বলা হচ্ছে? লোকাস। তাহলে দেখো, একটি ক্রোমোজোমে এই যে জিনের অবস্থানটাকে বলছি আমরা লোকাস। এই জিনের অবস্থান বা লোকালটা কিন্তু একটি নির্দিষ্ট প্রকৃতির হয়ে থাকে, এই অবস্থানটা কিন্তু কখনো পরিবর্তন নয়। তবে এই জিনের যদি কোনো আকস্মিক পরিবর্তন ঘটে থাকে, সে আকস্মিক পরিবর্তন ঘটলেই কিন্তু তাকে আমরা কি জানবো বলেছি? মিউটেশন বলা হয়, মিউটেশন বা পরিব্যক্তি বলা হয়। এটা আমরা ফার্স্ট ক্লাসে জেনেছি। এই জিনের যখন আকস্মিক পরিবর্তন হবে তখন তাকে আমরা মিউটেশন বা পরিব্যক্তি বলবো। তারপরে আমরা দেখে নেব অ্যালিল বা অ্যালিলোমর্ফ। অ্যালিল বা অ্যালিলোমর্ফ আমরা বলতে কি বুঝি? এই যে আমরা ক্রোমোজোমের আমরা লোকাস দেখেছিলাম, এই জিনের লোকাসগুলি যখন এই ক্রোমোজোমের একই জিন লোকাসে অবস্থিত পৃথক চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত একটি অপরটির অ্যালিল, এই সমসমস্ত ক্রোমোজোমের জিন লোকাসে অবস্থিত বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রলক্ষণ নিয়ন্ত্রণকারী জিন জোড়াটিকে বা জিন লোকাসের একটি অপরটির অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। তাহলে দেখো, আমরা মটর গাছের লম্বা বৈশিষ্ট্য আর বেটে বৈশিষ্ট্য দেখেছিলাম। লম্বা বৈশিষ্ট্য অর্থাৎ ডবল টি আর বেটে বৈশিষ্ট্য দেখেছিলাম। তাহলে দেখো, এখানে কিন্তু দুটো বৈশিষ্ট্য নির্ধারণ করছে, একটা লম্বা বৈশিষ্ট্যকে নির্ধারণ করছে আর একটি বেটে বৈশিষ্ট্যকে নির্ধারণ করছে। তাহলে দেখো, এই যে এক জিন লোকাসের বিপরীত দুটো জিন জোড়া, একটি অপরটিকে আমরা কি বলছি? একটির অপরটিকে আমরা কি বলবো? অ্যালিল বা অ্যালিলোমর্ফ। দেখো, এরপর আমরা দেখে নেব সমসংকর বা হোমোজাইগাস, বিষমসংকর বা হেটেরোজাইগাস। এই সমসংকর জীব বা বিষমসংকর জীব আমরা কাকে বলবো? কোনো ডিপ্লয়েড জীবের ক্রোমোজোমের জিন লোকাসে যে অ্যালিলগুলি ছিল, এইগুলোকে কি বলা হচ্ছে? লোকাস। এই লোকাসে কি থাকে? অ্যালিলগুলি থাকে, অ্যালিলে জিনগুলি থাকে। এই একটি অপরটি অ্যালিল বলা হয়েছিল। এই অ্যালিলে যখন সম আকৃতির জিন থাকে, ওই অ্যালিলগুলোতে বা জিন লোকাসে যখন সম আকৃতির জীবগুলো থাকবে, সম আকৃতির বলতে লম্বা বৈশিষ্ট্য, তো লম্বা বৈশিষ্ট্য, এই যে সম আকৃতির জীব থাকলে তখন বলবো আমরা সমসংকর বা হোমোজাইগাস। এই সমসংকর জীবটা তাহলে কি হলো? এই সমসমস্ত ক্রোমোজোমের বা কোনো জীবের ডিপ্লয়েড যে সমস্ত ক্রোমোজোমগুলিতে যখন ওই জিন লোকাসের অ্যালিলগুলিতে যে অ্যালিল জিনগুলি যদি সম প্রকৃতির হয়, তাহলে এখানে দুটোই জিন কিন্তু লম্বা বৈশিষ্ট্য প্রদর্শনকারী। ওই লম্বা বৈশিষ্ট্য প্রদর্শনকারী তাহলে একই প্রকৃতির তাহলে বৈশিষ্ট্য বা জিনগুলিকে বহন করছে, তখন তাকে বলবো সমসংকর বা হোমোজাইগাস। তাহলে এইটাকে বলা হচ্ছে হোমোজাইগাস বা সমসংকর। আর বিষমসংকর কি? বিষমসংকর কিন্তু ওই সেম কথা, যে কোনো ডিপ্লয়েড জীবের যে ক্রোমোজোমগুলিতে জিন লোকাসের যে অ্যালিল জিনগুলি কিন্তু বিষম প্রকৃতির হবে। অ্যালিল জিনগুলি কিন্তু এখানে সেম ছিল, এখানে কিন্তু অ্যালিল জিনগুলি কিন্তু ভিন্ন হবে। অর্থাৎ এখানে ধরো লম্বা বৈশিষ্ট্য প্রদর্শনকারী জিন অ্যালিল জিন, কিন্তু এখানে কিন্তু বেটে বৈশিষ্ট্য প্রদর্শনকারী অ্যালিল জিন থাকবে। এটাই হচ্ছে কি তাহলে হেটেরোজাইগাস। এটাকে তাহলে কি বলছি? তাহলে হেটেরোজাইগাস। এরপর চলে আসি, দেখো হেটেরোজাইগাস সাপেক্ষে আমরা একটু দেখে নেব যে বিশুদ্ধ জীব আর সংকর জীব আমরা কাকে বলবো। বিশুদ্ধ জীব বা সংকর জীব আমরা কাকে বলবো? দেখো, পিওর অর্থাৎ বিশুদ্ধ জীব আমরা কাকে বলবো? কোন জিনের সাপেক্ষে হোমোজাইগাস জীবগুলিকে বলবো আমরা বিশুদ্ধ জীব বা পিওর বিশুদ্ধ জীব বলবো। কোন হোমোজাইগাস জিনের সাপেক্ষে ওই হোমোজাইগাস জীবগুলিকে, আবার কোন জিনের সাপেক্ষে হেটেরোজাইগাস জীবগুলিকে আমরা কিন্তু
সংকর জীব বলবো, সংকর জীব বলবো। এরপর আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলতে আমরা কি বুঝি? সংকরায়ন আমরা বলতে কি বুঝি? এই বংশগতির মধ্যে যে দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে মিলনকেই বলবো আমরা সংকরায়ন। অর্থাৎ দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে বলবো আমরা হাইব্রিডাইজেশন। এই সংকরায়নকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সংকরায়ন একটিকে বলা হচ্ছে এক সংকর জনন পরীক্ষা, এক সংকর জনন পরীক্ষা, আর অপরটিকে বলা হচ্ছে দ্বিসংকর জনন পরীক্ষা, দ্বিসংকর জনন। তাহলে প্রথমত আমরা এক সংকর জনন পদ্ধতিটা দেখে নেব। একই প্রজাতিভুক্ত জীবের একটি বৈশিষ্ট্যের দুটি বিপরীতধর্মী জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে বলবো আমরা এক সংকর জনন। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একই প্রজাতিভুক্ত জীবের একটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে দুটো বিপরীতধর্মী জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে বলবো আমরা এক সংকর জনন। তাহলে ব্যাপারটা কেমন? একই জীব, তাহলে একই প্রজাতির জীব, অর্থাৎ ধরো মটর গাছ নিয়েছি, এই মটর গাছের একই বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে। একই বৈশিষ্ট্য বলতে তাহলে এখানে কাণ্ডের যে দৈর্ঘ্যটা, সেই কাণ্ডের দৈর্ঘ্যটার উপর একটি বৈশিষ্ট্য নিল। কাণ্ডের দৈর্ঘ্যটা কি বলেছে? একই বৈশিষ্ট্যের দুটো বিপরীতধর্মী জীবেদের মধ্যে। তাহলে কাণ্ডের দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য কি কি? কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে, একটি হচ্ছে লম্বা বৈশিষ্ট্য আর একটি হচ্ছে বেঁটে বৈশিষ্ট্য। এই যে দুটো বিপরীতধর্মী জীবের মধ্যে সংকরায়ন ঘটনাকে বলবো আমরা এক সংকর জনন পরীক্ষা। তাহলে ব্যাপারটা কেমন? এখানে দেখো লম্বা গাছের তাহলে কাণ্ডের দৈর্ঘ্যের বৈশিষ্ট্য নিয়েছে একটি বৈশিষ্ট্য, সেটা কি কি না লম্বা বৈশিষ্ট্য আর একটি বেঁটে বৈশিষ্ট্য। এদের দুজনের মধ্যে সংকরায়ন, এই দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটনাকে বলবো আমরা এক সংকর জনন। তবে একই প্রজাতিভুক্ত জীব, একটি বৈশিষ্ট্যের দুটি জীব। তাহলে এই জায়গায় তাহলে লম্বা বৈশিষ্ট্য ছিল বড় হাতে দুটো টি আর ছোট হাতে দুটো টি, এগুলো আসছি পরে। এই দুজনের মধ্যে সংকরায়ন করাকে বলবো আমরা এক সংকর জনন। এরই সাপেক্ষে আমরা দ্বিসংকর জননটা একটু দেখে নিই। দ্বিসংকর জনন কি হবে? একই প্রজাতিভুক্ত জীব, তবে এখানে একটি বৈশিষ্ট্য ছিল, একটি বৈশিষ্ট্য কি নিয়েছিলাম? কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্যগুলো কেমন? এই একটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুটো বিপরীতধর্মী জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়েছিল। কিন্তু দ্বিসংকর জননে কি হবে? একই প্রজাতিভুক্ত জীব, এখানে কাণ্ডের দৈর্ঘ্য একটি বৈশিষ্ট্য নিয়েছিলাম, এখানে কিন্তু দুটো বৈশিষ্ট্য হবে। দুটি বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে কিন্তু দুটি বিপরীতধর্মী জীবের মধ্যে সংকরায়ন করানো হবে। তখন তাকে বলবো আমরা দ্বিসংকর জনন। এবার দেখো এই দ্বিসংকর জননে তাহলে কি হলো? এখানে দুটি বৈশিষ্ট্য আসবে। তাহলে কি কি আসবে? তাহলে এখানে ধরো বীজের রং নিয়েছে ও আকার নিয়েছি। তাহলে দেখো এখানে কাণ্ডের কেবল দৈর্ঘ্য নিয়ে একটি বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে করা হয়েছিল, কিন্তু এখানে দুটো বৈশিষ্ট্য, বীজের রং একটা বৈশিষ্ট্য আর আকার একটা বৈশিষ্ট্য। এই দুটো পৃথক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে, দুটো বিপরীতধর্মী দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হবে। এখানে তাহলে কেমন হচ্ছে? এখানে বীজের রং, ধরো বীজের রং আমরা হলুদ নিয়েছি, আর কি নিয়েছি? আর বীজের রং আর আকার ধরো নিয়েছি কি না হলুদ, আর আকার নিয়েছি ধরো গোলাকার। আর অপর একটি জীবের মধ্যে তাহলে সংকরায়ন ঘটানো হলে অপর একটি জীবের কি নেব না বীজের রংটা কেমন নিয়েছি? বীজের রংটা নিচ্ছি সবুজ, আর বীজের আকারটা কেমন নিচ্ছি? কুঞ্চিত আকার। তাহলে দেখো এই দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুটো বিপরীতধর্মী জীবের মধ্যে সংকরায়ন ঘটানো, এটা হচ্ছে দ্বিসংকর জনন। এখানে কিন্তু একটি বৈশিষ্ট্য ছিল, এটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য। এখানে কিন্তু দুটো বৈশিষ্ট্য, বীজের রং আর বীজের আকার। তাহলে দেখো এদের যদি আমরা, তাহলে হলুদ বড় হাতে দুটো ওয়াই লেখা হচ্ছে গোলাকার, আর বড় হাতের আর লেখা হচ্ছে দুটো, এটা পরে আসছি আমরা। তাহলে হলুদ সবুজ কুঞ্চিত, তাহলে সবুজ কুঞ্চিত তাহলে কি লিখছি? ছোট হাতের ওয়াই আর ছোট হাতের আর, এগুলো পরে আসছি। তাহলে এক সংকর জনন আর দ্বিসংকর জননটা তাহলে বোঝা গেছে আশা করি। এরপর আমরা জন্মিত্র জনু বা প্যারেন্টাল জেনারেশন সম্বন্ধে জানবো। এই জন্মিত্র জনু আমরা কাকে বলবো? একটি সংকরায়ন করানোর জন্য
একটি জীবের পিতার প্রয়োজন আর একটি জীবের মাতার প্রয়োজন। অর্থাৎ দেখো, একটি যখন সংকরায়ন কখন সম্ভব হবে, যখন একটি জীবের পিতা বর্তমান থাকবে ও অপর একটি জীবের মাতা বর্তমান থাকবে। এই দুটো বিপরীতধর্মী দুটো বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু জননিত্র জনু। তাহলে এই পিতা মাতা দুটোকে বলবো আমরা জননিত্র জনু। এটাকে আবার জননিত্র জীবও বলতে পারি। তাহলে সাপোজ একটা উদাহরণের সাপেক্ষে আমরা চলে যাই। তাহলে দেখো, আমরা এই প্রসঙ্গে উদাহরণের সাপেক্ষে চলে যাচ্ছি। দুটো জীবের সংকরায়ন করানো হচ্ছে। ধরো, একটি জীবের মটর গাছের লম্বা বৈশিষ্ট্য নিয়েছি, মটর গাছের লম্বা মটর গাছের বেটে বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন করানো হবে। এখানে দেখো, যে লম্বা বৈশিষ্ট্য ধরো, এটা ধরো পিতার বৈশিষ্ট্য নিচ্ছি, আর এটা ধরো মাতার বৈশিষ্ট্য নিচ্ছি। এই যে দুটো বিপরীতধর্মী, যে আমরা পিতা মাতাকে নির্বাচন করতে হবে, তবেই গিয়ে কিন্তু সংকরায়ন হবে। এই জন্য কিন্তু তাহলে দেখো, এই একটি তাহলে পিতা, তাহলে আরেকটি মাতার বৈশিষ্ট্য নিচ্ছি। সেম যাদের মধ্যে সংকরায়ন করো না কেন, একটি পিতৃ বৈশিষ্ট্য থাকতে হবে আর একটি মাতৃ বৈশিষ্ট্য থাকতে হবে, বা একটি পিতৃ বৈশিষ্ট্যযুক্ত জীব নির্বাচন করতে হবে আর অপরটি মাতৃ বৈশিষ্ট্যযুক্ত জীব নির্বাচন করতে হবে। তাহলে এখানে দেখো, এই যে এইটা তাহলে কি জেনারেশন, তাহলে এটা হচ্ছে এই প্যারেন্টাল জেনারেশন বা পি জনু বলছি। তাহলে এই অংশটাকে তাহলে কি বলছি, পি জনু। এরপরে দেখো, F1 অপত্য জনু আমরা কাকে বলবো? F1 অপত্য জনু হচ্ছে ফার্স্ট ফিলাল জেনারেশন। ফিলাল কথাটির অর্থ হচ্ছে অপত্য। এই প্রথম অপত্য জনু অর্থাৎ ফার্স্ট জেনারেশনের পরবর্তী যে জেনারেশনে কিরূপ সন্তান সন্ততি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাই হচ্ছে কিন্তু ফার্স্ট ফিলাল জেনারেশন। এবার দেখো, এখান থেকে তাহলে আমাদের কি হবে না, এই লম্বা বৈশিষ্ট্য থেকে তাহলে একটি গ্যামেটের সৃষ্টি হবে। এই অংশটিকে বলছে গ্যামেট। এই অংশটিতে তাহলে ছোট হাতের টি আসবে, দুটো থেকে একটা আসবে। তাহলে দেখো, এখানে দেখো, তাহলে এই অংশটিকে কি বলা হচ্ছে, গ্যামেট। প্রথম অপত্য জনু বা ফার্স্ট ফিলাল জেনারেশন আমরা কাকে বলবো? এই পি জনুর বংশধরদের কিন্তু বলবো আমরা F1 জনু। এই পি জনুর অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনের যে প্রথম বংশধরকেই বলবো আমরা F1 জনু। তাহলে এদের প্রথম বংশধর তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে প্রথম বংশধর, এটা হচ্ছে সংকর জীব। তাহলে এটাকে আমরা কি বলছি, F1 জনু বা ফার্স্ট ফিলাল জেনারেশন। অর্থাৎ F1 জনু বলতে আমরা কি বুঝি না, F1 জনু বলতে আমরা কি বুঝবো, তাহলে এই জনুর অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনের অর্থাৎ পি জনুর বংশধরদের কিন্তু বলবো আমরা ফার্স্ট অপত্য জনু। চলে আসি F2 জনু। তো F2 অপত্য জনু বা সেকেন্ড ফিলাল জেনারেশন আমরা আগে বলবো না, F1 জনুর বংশধরদের কিন্তু বলবো আমরা F2 জনু। বংশধর কাদের না, F1 অপত্য জনুর বংশধর। তাহলে এদের বংশধর যারা আসবে তাদেরকে বলবো আমরা F2 জনু। এখানে দেখো, তাহলে আবার দেখো, সেম গ্যামেটের আমরা সংকরায়ন ঘটাচ্ছি। তাহলে এদের থেকে তাহলে দুটো করে গ্যামেটের সৃষ্টি হবে। এই বৈশিষ্ট্য থেকে দুটো গ্যামেটের সৃষ্টি হবে, বড় হাতের টি, ছোট হাতের টি। এটা থেকেও দুটো গ্যামেটের সৃষ্টি হবে, বড় হাতের টি আর ছোট হাতের টি। ঠিক আছে। এবার এই দুটো গ্যামেট, এই চারটি যে গ্যামেট পেয়েছি, এই চারটি গ্যামেট থেকে কিরূপ সন্তান সন্ততি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কিরূপ অপত্য জীবের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেইগুলো একটু দেখে নিই। এবার দেখো, তাহলে আমরা চারটে গ্যামেট পেয়েছি আমরা, টি, বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি। তাহলে দেখো, এদের মধ্যে যে সমস্ত, যেমন আমরা এখান থেকে ছিলাম এইটি আর এইটি যুক্ত হয়ে বড় হাতের টি, ছোট হাতের টি হয়েছিল, এগুলো সংকর জীব। আমরা সংকরায়ন যখন ভালো করে জানবো তখন একটু ডিটেলসে জানবো। তাহলে এখানে দুটো তাহলে বড় হাতের টি, আর এই জায়গাতে তাহলে কি হবে, বড় হাতের টি, ছোট হাতের টি, আর এই জায়গাতে কি হবে, বড় হাতের টি, ছোট হাতের টি। এই জায়গাতে তাহলে দুটো ছোট টি। এগুলো আসছে কি, এবার দেখো, এইগুলো কি আসছে, আমরা জিনোটাইপ ফিনোটাইপ একটু ভালো করে জানতে পারবো। তাহলে দেখো, আমরা F1 জনুর বংশধরদের কি বলবো, আমরা F1 জনুর বংশধরদের বলবো আমরা F2 জনু বা সেকেন্ড ফিলাল জেনারেশন। এইটাকে বলছি আমরা F2 জনু বা সেকেন্ড ফিলাল
জেনারেশন। তাহলে দেখো এই যে আমরা একটা স্কোয়ারের মাধ্যমে এটাকে নির্বাচন করেছি, এটি কিন্তু বিজ্ঞানী আরসি পানেটের মতে কিন্তু এটি করা হয়েছে। এই চেকার বোর্ডটি কিন্তু আরসি পানেটের একটি চেকার বোর্ড বা স্কোয়ার বোর্ড। এটি কিন্তু আরসি পানেট 1917 খ্রিস্টাব্দে কিন্তু এই চেকার বোর্ডটি বা পানেট স্কোয়ারটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এরপর চলে আসি আমরা যে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ ডোমিনাল ক্যারেক্টার আর রিসেসিভ ক্যারেক্টার। প্রকট বৈশিষ্ট্য কাকে বলবো আমরা? যে বৈশিষ্ট্য কিন্তু অপর বৈশিষ্ট্য প্রকাশ হতে বাধা প্রদান করবে, তখন সেই বৈশিষ্ট্যকে বলবো আমরা প্রকট বৈশিষ্ট্য। তাহলে দেখো কি বলছে এখানে, যে বৈশিষ্ট্যগুলি অপর কোনো বৈশিষ্ট্যর প্রকাশ হতে বাধা প্রদান করবে নিজে প্রকাশিত হবে। তাহলে দেখো এখানে দেখো আমরা লম্বা বৈশিষ্ট্য নিয়েছি আর বেটে বৈশিষ্ট্য নিয়েছি, কিন্তু প্রকাশ পেয়েছে কি শঙ্কর লম্বা। তাহলে এটা শঙ্কর জীব ছিল, তাহলে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে। তাহলে এখানে তাহলে দেখো লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, কিন্তু বেটে বৈশিষ্ট্যটাকে প্রকাশ হতে বাধা প্রদান করেছে। তাই এখানে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে কিন্তু ডোমিন্যান্ট ক্যারেক্টার অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য লম্বা বৈশিষ্ট্য, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি না বেটে বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা কাকে বলবো? যে বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্যের জন্য নিজে প্রকাশিত হতে পারে না, তখন আমরা সেই বৈশিষ্ট্যকে বলবো আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বললাম? প্রকট বৈশিষ্ট্যের জন্য যে বৈশিষ্ট্যটি প্রকাশ হতে পারলো না, তখন ওই বৈশিষ্ট্যটাকে বলবো আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে দেখো এখানে আমরা প্রকট বৈশিষ্ট্য তাহলে কি জানলাম? লম্বা বৈশিষ্ট্যটা, যেটা কিনা বেটে বৈশিষ্ট্যটাকে প্রকাশ হতে দেয়নি, বাধা প্রদান করেছে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলবো? যে বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্যের জন্য নিজে প্রকাশিত হতে পারেনি। তাহলে দেখো এখানে বেটে বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্যের জন্য প্রকাশ হতে পারেনি, তাই এখানে বেটে বৈশিষ্ট্য কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপর চলে আসি ফিনোটাইপ আর জিনোটাইপ। ফিনোটাইপ আমরা কাকে বলবো? কোন জিনের বাহ্যিক প্রকাশকে বলবো আমরা ফিনোটাইপ। আর জিনোটাইপ কাকে বলবো? কোন জিনের বা অ্যালিলের মোট সমষ্টিকে বলবো আমরা জিনোটাইপ। তাহলে দেখো এখানে তাহলে কি কি আমরা অপত্য জীব পেয়েছি। এখানে দেখো আমরা এটা তাহলে লম্বা বৈশিষ্ট্য, এটা তাহলে বেটে বৈশিষ্ট্য পেয়েছি আমরা, আর এটা হচ্ছে শঙ্কর লম্বা পেয়েছি দুটো, শঙ্কর লম্বা। ঠিক আছে, এবার দেখো তাহলে বাহ্যিক দিক থেকে দেখতে গেলে কতগুলি লম্বা আমাদের অপত্য জীব রয়েছে, সেটা কিন্তু 3টি, 1 2 3, অর্থাৎ জিনের বাহ্যিক প্রভাবগুলিকে বলবো আমরা ফিনোটাইপ। তাহলে এখানে দেখো লম্বা কয়টি পাচ্ছি? লম্বা আর বেটে। এখানে দেখো লম্বা কি পেলাম না 3টি লম্বা পেলাম, আর 1টি কি পেলাম? বেটে পেলাম। তাহলে এখানে ফিনোটাইপ তাহলে দেখো 3:1, এদের দুজনে যদি অনুপাত দেখি, লম্বা আর বেটে বৈশিষ্ট্যের অনুপাত দেখি, ফিনোটাইপের অনুপাত দেখলে তাহলে লম্বা 3টে ছিল, বেটে 1টি ছিল। কিন্তু জিনোটাইপে কি বলছে? টোটাল জিনের মোট সমষ্টিকে বলবো আমরা জিনোটাইপ। তাহলে এখানে দেখো কি কি তাহলে জিনোটাইপ পেলাম? লম্বা পেলাম সেটা 1টি, শঙ্কর লম্বা পেলাম কয়টি? 2টি, আর বেটে পেলাম কয়টি? 1টি। তাহলে দেখো তাহলে এখানে জিনোটাইপের অনুপাত কি কি পেলাম? 1:2:1। কেন না এখানে দেখো লম্বা বৈশিষ্ট্য একটা, শঙ্কর লম্বা 2টো, আর বেটে হচ্ছে 1টি। তাহলে কি হলো? তাহলে ফিনোটাইপ কি হলো? জিনের বাহ্যিক প্রভাবকে বাইরের দিক থেকে দেখতে গেলে লম্বা আর বেটে এটা বাইরের দিক থেকে দেখে নিলাম, কিন্তু জিনোটাইপ কি হচ্ছে? টোটাল জিন বা অ্যালিলের মোট সমষ্টি। এখানে কি কি পেয়েছিলাম? লম্বা, শঙ্কর লম্বা আর বেটে, এই 3টে বৈশিষ্ট্য পেয়েছি। আর এখানে তাহলে বাইরের দিক থেকে দেখতে গেলে দুটো বৈশিষ্ট্য, লম্বা আর বেটে। এই সাপেক্ষে কিন্তু এইটাকে বলা হচ্ছে ফিনোটাইপ বৈশিষ্ট্য, এটাকে বলা হচ্ছে জিনোটাইপ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটিতে কোথাও বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।